This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ইডি জালে আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান নিঃসন্দেহে বড় খবর। ইডি জালে আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান আর্থিক তছরূপের অভিযোগে গ্রেপ্তার জাভেদ আহমেদ সিদ্দিকী। দিল্লি পুলিশের করা দুটি এফআইআর এর উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে ইডি। আপনাদেরকে দেখাচ্ছিলাম সকাল থেকে যে ইডির একাধিক জায়গায় ইডির অভিযান চলেছে, তার মধ্যে থেকেই একটি জায়গার কথা আপনাদেরকে বললাম। নিঃসন্দেহে বড় খবর। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি আমরা, ইডি জালে আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান আর্থিক তছরূপের অভিযোগে গ্রেপ্তার জাভেদ আহমেদ সিদ্দিকী। দিল্লি পুলিশের করা দুটি এফআইআর এর উপর ভিত্তি করে তদন্ত শুরু করেছে ইডি। ন্যাকের মান্যতা নিয়ে মিথ্যা দাবি ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ জাভেদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে। আপনাদেরকে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম ইডির একাধিক টিম তারা বিভিন্ন জায়গায় হানা দিয়েছিল, আর এই মুহূর্তে যে খবর পাচ্ছি ইডি জালে আল ফালাহ গ্রুপের চেয়ারম্যান, তার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি সায়ন্ত? দেখো, ইতিমধ্যে যেটা জানা গিয়েছে, আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের এই যে মূল ব্যক্তি তাকে কিন্তু ইতিমধ্যে হেফাজতে নিয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এক, ইউনিভার্সিটির ভেতরে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছিল এবং তার ওখানে যে ষড়যন্ত্রের বীজ বপন করা হচ্ছিল সেই সম্পর্কে তাকে যাবতীয় তথ্য ছিল, কিন্তু তারপরে সে ব্যবস্থা নেয়নি। দুই, একাধিক আর্থিক অনিয়ম রয়েছে। প্রচুর লক্ষ লক্ষ টাকা কিন্তু তার ব্যাংকের অ্যাকাউন্টে এসছে এবং সেই টাকা অ্যাকাউন্ট নিয়ে সেই টাকার কোনো হিসাব দিতে পারেনি। সে ব্যবহার হচ্ছে কোথা থেকে টাকা এসছে, হাওলার মাধ্যমে টাকা এসছে কিনা সেই ব্যাপারে কোনো তথ্য দিতে পারিনি। তিন, এই ইউনিভার্সিটির অ্যাকাউন্টের মারফত বিভিন্ন ছাত্রদের অ্যাকাউন্টের এর সঙ্গে লিঙ্ক করা কি হয়েছে এবং সেই লিঙ্কের মাধ্যমে ব্যাংক ইনস্টিটিউশনের অ্যাকাউন্ট থেকে সেই স্টুডেন্টদের অ্যাকাউন্টে টাকা গিয়েছে। তার কেন সেটা গেল তার তথ্য ঠিকমতো দিতে পারেনি। অর্থাৎ সব মিলিয়ে একাধিক অভিযোগ রয়েছে এই ইউনিভার্সিটির যিনি প্রধান রয়েছে তার বিরুদ্ধে, এবং যে কারণেই তাকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে ইডি। এবং এই যে টেরর, অর্থাৎ এই ফরিদাবাদ টেরর মডিউল, তার সঙ্গে এই আচার্যের কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটাও মূলত খতিয়ে দেখছে ইডি। নজর রাখো শান্ত। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ডাক্তার মডিউলের কীর্তি ফাঁস হওয়ার পর বিতর্কের নাম জড়িয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের। এই ঘটনার পর থেকে একের পর এক ডাক্তার পড়ুয়া বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছেন। সূত্র মারফত জানতে পারছি গত দুদিনে প্রায় ৪৫ জন ডাক্তার, পড়ুয়া এবং অধ্যাপক প্রতিষ্ঠান ছাড়তে অনুমতি চেয়েছেন। মঙ্গলবার বেশ কিছু পড়ুয়াকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছেন তাদের বাবা মায়েরা। এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছেন পড়ুয়াদের অভিভাবকরা। कितने लोग जा रहे हो? 3 और भी जा रहे हैं अंदर से, और भी अंदर से जा रहे हैं लोग। দেখুন, চলছে এসআইআর। আতঙ্কে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফেরার তারা। স্বরূপনগর সীমান্তে রাতারাতি ভারত ছাড়ার হিড়িক বাংলাদেশিদের। সেখানে দুদিনে প্রায় ৫০০ জন অনুপ্রবেশকারী সীমান্ত পারের সময় আটক হয়। নিউ টাউনে আবার রাতারাতি খালি একের পর এক বস্তি। দেখুন ছবিগুলো। যত দিন যাচ্ছে ভিড় বাড়ছে স্বরূপনগরে হাকিমপুর সীমান্তে। সোমবার সীমান্ত পারের সময় আটকে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংখ্যা ৩০০। ২৪ ঘন্টার মধ্যেই সে সংখ্যা দাঁড়িয়েছে ৫০০-তে। মঙ্গলবারও সেই একই ছবি। মাথায় পোটলা পুটলি ঠিক করছে ভিড়। এসআইআর এর ভয় নাকি ভারত ছাড়ার চেষ্টা করছেন অনুপ্রবেশকারীরা। ভারতে আমি থাকতাম হাওড়া জেলা, দিন মজুরি করতাম, দেখে চলে যায়। কারণ কি? কারণ কি এসআইআর হচ্ছে, থাকতে পারবো না, আমরা বিদেশি পেটের জ্বালায় মজবুরি করে। এখানে কোথায় থাকতেন? হ্যাঁ, নিউ টাউন থানা। ও কি করতেন ওখানে? শুধু স্বরূপনগর সীমান্ত পার করার সময় বৈধ নথি না থাকায় জালে ৬০০ জন বাংলাদেশি। নিউ টাউন চত্বরে গজিয়ে ওঠা একের পর এক বস্তি রাতারাতি ফাঁকা। আধঘরের এক বস্তিতে গিয়ে দেখা গেল পরপর ঘরে তালা ঝুলছে। পরপর যে বস্তির ভেতরে থাকা যে ঝুপড়ি ঘর, সেই ঘরগুলোর বেশ কয়েকটা ঘর কিন্তু তালাবন্ধ অবস্থাতে রয়েছে। এই একটি ঘর যেমন তালাবন্ধ অবস্থায়, তার পাশের আরও একটি ঘর এবং তার পরবর্তীতে আরও একটি ঘর, এ ধরনের বেশ কয়েকটি ঘর তালাবন্ধ অবস্থাতে রয়েছে। স্থানীয়দের দাবি পলাতকরা বেশিরভাগই বাংলাদেশি অনুপ্রবেশকারী। অনেক জায়গায় থাকতো, থাকে তারা এফআইআর সংবাদ শুনে তারা অনেক সবাই চলে যাচ্ছে। এখন তো প্রায় নাই বললেও চলে। পরিবার নিয়ে থাকতো, এই নোংরার কাজ করতো, কেউ রাবিশ বালির কাজ করতো, বিভিন্ন ধরনের যে কাজ পেতো সেই কাজ করতো। বাংলাদেশ থেকে কিভাবে এসেছিল কিছু সেগুলো জানতে? কেউ দালাল ধরে আসতো, কেউ পাসপোর্টে আসতো, এই বিভিন্নভাবে চলে আসতো। ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কেন? তাতে ওই এফআইআর হচ্ছে, এনএসসি হবে, এই ভয়ে ধরা পড়ে যাবে তখন, তাই সবাই আগাতে চলে যাচ্ছে।
এসআইআর শুরু হতে লোটা কম্বল গোটাতে শুরু করেছেন অনুপ্রবেশকারীরা। বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা একটা নামও থাকবে না। আওয়াজ তুলেছিলাম ভাগ এখান থেকে, পালিয়েছে কয়েক লাখ, বাকি কয়েক লাখ ভোটার লিস্ট থেকে বাদ যাবে। আর এদের যদি পার্মানেন্ট সরাতে হয় বিজেপিকে আনতে হবে। যদি সেটাকে দেখানো হয় ফিরে যাচ্ছে, তাহলে তো এই তদন্তটা করতে হবে সেই লোকগুলি ঢুকলো কি করে, কিসের বিনিময়, ওখানে পার হেড এই ঢোকানোর জন্য কোনো বিকল্প অর্থনীতি চালু আছে কিনা, এইসব কৈফিয়ত তো বিএসএফকে দিতে হবে। রাজ্যের বিভিন্ন সীমান্তে ধরা পড়ছে একের পর এক বাংলাদেশি। তবে কি অনুপ্রবেশকারীদের কাছে নিরাপদ স্থান হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের একাধিক এলাকা? আর এসআইআর শুরু হতেই তাদের মনে জাঁকিয়ে বসেছে ভয়? দীপঙ্কর দাস ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। এদিকে ওড়িশা থেকে বাংলাদেশের সন্দেহে আটক মেদিনীপুরের 5 ব্যক্তি ও মুর্শিদাবাদের 5 ফেরিওয়ালা। পুলিশ তুলে নিয়ে গিয়ে আটক করে বলে অভিযোগ। সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত থানায় বসিয়ে রাখে বলে অভিযোগ। নথিপত্র যাচাইয়ের নামে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আটক ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ। আমরা এসছি ব্যবসার জন্য, এখানে এসছি। আমাদেরকে বাংলাদেশি সন্দেহ করে আমাদেরকে কালকে রাত্রিতে দিয়ে তুলে এসছে 2 গাড়ি পুলিশ দিয়ে। তো আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে অনুরোধ করছি আমাদেরকে যাতে সুস্থভাবে আমাদেরকে এখান দিয়ে ছাড়িয়ে নিয়ে যেতে পারে। আমরা পশ্চিমবাংলার পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি থানা পাঁশকুড়া, জেলা পূর্ব মেদিনীপুর। আর এই ভাইদের মুর্শিদাবাদ জেলা, এনাদের বাড়ি। আগে তোলা হয়েছিল, আমরা গ্রুপ দিয়েছি, তারপরেও দুসরাবার আমাদেরকে হয়রান করা হচ্ছে। আগের বারে করেছিল ভেরিফিকেশন, এনাদের করে হেরে আমাদেরকে তুলে নিয়েছে। এদিকে এ রাজ্যে শিক্ষকের চাকরি চেয়ে বিক্ষোভ জারি আছে। সল্ট লেকে চাকরি বিক্ষোভে নতুন পুরনো দুপক্ষই। ভেরিফিকেশন শুরুর দিনই ছড়ালো বিক্ষোভের আগুন। উভয় পক্ষের দাবি শূন্য পদ বাড়াতে হবে। করুণাময়ীর সামনে তুমুল উত্তেজনা। আর জমায়েত শুরু হতে না হতেই ব্যাপক ধরপাকড় পুলিশের তরফে। এসএসসি নতুন নিয়োগ ঘিরে গন্ডগোলের শেষ নেই। সোমবারের পর মঙ্গলবার ফের করুণাময়ীতে বিক্ষোভ দেখান নবাগতরা। রাজপথে ছিলেন যোগ্য চাকরিহারারাও। একাদশ দ্বাদশ শ্রেণীর চাকরি প্রার্থীদের ভেরিফিকেশন চলার সময় রাস্তায় নবাগত ও পুরনো চাকরি প্রার্থীদের বিক্ষোভ। নবাগত চাকরি প্রার্থীদের অভিযোগ, কাট অফের চাপে পিছিয়ে পড়ছেন। পূর্ণ নম্বর 60 পেয়েও চাকরি হয়নি একাধিক প্রার্থীর। অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত 10 নম্বরের ইস্যু। স্যার এবং যারা পুরনো 2016 এসএসসির যারা চাকরি প্রার্থী, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করে দেওয়ার চেষ্টা। এক্স্যাক্টলি এমনভাবে দেখানো হচ্ছে যে আমরা বোধহয় ফ্রেশার ভাই বোনদের শত্রু, কিন্তু তারা তো হয় আমাদের স্টুডেন্ট বা আমাদের ভাই বোন। তো তাদেরকে আমাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে তাদের সামনে, যে তাদের বোধহয় যোগ্য প্রাপ্তিটা বোধহয় আমরা বোধহয় খেয়ে নিচ্ছি। শূন্যপদ বাড়ানোর দাবি তুলেছেন নবাগত চাকরি প্রার্থীরা। একই দাবি যোগ্য চাকরিহারাদেরও। চাই যে ভ্যাকেন্সি বৃদ্ধি, আর ভ্যাকেন্সি বৃদ্ধির জন্যই এই আন্দোলন। অনেকগুলো এজেন্ডার মধ্যে এটাও একটা এজেন্ডা। সুতরাং ভ্যাকেন্সি বাড়ালে তো আমরা খুবই উপকৃতই হব। আমরা তো ভ্যাকেন্সি নিয়ে তো কোনো মানে দ্বিমত পোষণ করছি না। 60-এ 60 পেয়ে পাচ্ছে না, 10-এ 10 আছে পাচ্ছে না। আমরাই কিন্তু প্রথম বলেছিলাম যে দুটো নিয়োগ পদ্ধতি আলাদা হোক, 2016 আলাদা, 2025 আলাদা। যদি এটা হতো তাহলে কি এই সমস্যা একটুও হতো? শূন্যপদ বাড়ানো নিয়ে সোমবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে, কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না। শূন্যপদ যদি বাড়ে সেক্ষেত্রেও নতুন করে আইনি জটিলতা তৈরির আশঙ্কা। ইতিমধ্যেই ইন্টারভিউ তালিকায় বহু অযোগ্যর নাম রয়েছে বলে মামলা হয়েছে হাইকোর্টে। মামলা হবেই আমরা আগেই আশঙ্কা করেছিলাম, কারণ এবারও যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা ত্রুটিমুক্ত হয়েছে এরকম বলা যাচ্ছে না। তার কারণ দাগি শিক্ষকদের নাম পাওয়া যাচ্ছে, অনেক জায়গা থেকে অভিযোগ এসেছে, যেখানে আদালতের রায় স্পষ্ট বলছে দাগিদের পরীক্ষায় বসানো যাবে না। একের পর এক মামলা হলে ফের বিষ ভাও জলে পড়বে নিয়োগ প্রক্রিয়া। নির্বাচনের আগেই আটকে যেতে পারে শূন্য পদ পূরণ ও যোগ্য শিক্ষকদের নিয়োগ। অভিজিৎ, সুদেব, দীপঙ্করের সঙ্গে সোমা, সুজয়, কৌস্তবের রিপোর্ট, TV9 বাংলা।
সবরমতী জেলের মধ্যে আক্রান্ত ধৃত জঙ্গি আহমেদ মহিউদ্দিন সৈয়াদ। গুজরাট পুলিশের STF এর হাতে গ্রেপ্তার হয় এই মহিউদ্দিন। জেলে অন্য 3 জন আসামির সঙ্গে ঝামেলা জড়ায়, মারধরে গুরুতর আহত হয় মহিউদ্দিন। তার মাথায় এবং চোখে আঘাত লেগেছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে প্রত্যক্ষভাবে নাম জড়িয়েছিল ধৃত জঙ্গি আহমেদ মহিউদ্দিন সৈয়াদের। हॉस्पिटल से हमें एक इंफॉर्मेशन मिली थी कि जो ATS ने 3 लोगों को गिरफ्तार किया था, जिनको कल रात अहमदाबाद जेल में लाया गया था। उनके साथ जेल में रहे हुए पुराने 3 जो कच्चे काम के कैदी है, उनके साथ उनकी मारपीट हुई है। और मारपीट में जो अहमद मोइनुद्दीन अब्दुल जिलानी करके हैं, उसके आँख के हिस्से में मारामारी लगी हुई है। और उसके लिए पुलिस ने FIR दर्ज करके मामला दर्ज किया है और इन्वेस्टिगेशन हाल पुलिस कर रही है। মিনাখায় বিজেপি নেতার বাড়িতে ঢুকে বিজেপি নেতার স্ত্রীকে হাত পা বেঁধে মারধরের অভিযোগ, লুটপাট ডাকাতির অভিযোগও উঠেছে। মোহনপুরে কালীবাড়ি এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে হামলার অভিযোগ। তৃণমূল কর্মী বাপি মণ্ডল ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ। হারোয়া থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা রঞ্জিত মণ্ডলের তরফে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তৃণমূল নেতা বাপি মণ্ডল। গোটা ঘটনা তদন্তে হারোয়া থানার পুলিশ। মিনাখায় বিজেপি নেতার বাড়িতে ঢুকে বিজেপি নেতার স্ত্রীকে হাত পা বেঁধে মারধরের অভিযোগ, লুটপাট ডাকাতির অভিযোগ উঠেছে। মোহনপুরে কালীবাড়ি এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।